সিরিয়ায় 2 যুগের স্বৈরাচারী শাসনের অবসান, দেশ জুড়ে উল্লাস, পলাতক প্রেসিডেন্ট আসাদের অবস্থান নিয়ে ধোঁয়াশা। নতুন যুগের সূচনা দাবি এইচটিএস-এর। মেটার পরিচালকের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, ফেসবুকে বাংলাদেশ বিরোধী প্রচারণার বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান। ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির 3 অঙ্গ সংগঠনের পদযাত্রা, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, অভিযোগ তারেক রহমানের। যদি আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে পুনর্গঠন করতে হয়, তাহলে এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে আপনাদেরকে। কাল বাংলাদেশ ভারত সচিব পর্যায়ের বৈঠক, পরিবর্তন মেনে দিল্লিকে সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান উপদেষ্টার, ঢাকার অবস্থান স্পষ্ট করার তাগিদ বিশ্লেষকদের। অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বাংলাদেশে থাকতে দেয়া হবে না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈধতা অর্জনের অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ। মাত্র 5 টাকা অতিরিক্ত ভাড়া নিয়ে তুমুল সংঘর্ষ হবিগঞ্জের বাহুবলে। মৌচাক এলাকায় দোকানে আগুন, লুটপাট, পুলিশ সহ শতাধিক আহত। বিদ্রোহীদের আক্রমণের মুখে অবশেষে পালিয়ে গেলেন সিরিয়ার স্বৈর শাসক বাশার আল আসাদ। রাজধানী দামেস্কে এখন বিদ্রোহী ও সাধারণ মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আসাদের 2 যুগের স্বৈরশাসনের অবসানে সিরিয়ায় নতুন যুগের সূচনা হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। আর সিরিয়ার বড় একটা অংশের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। তবে পালিয়ে কোথায় গেছেন আসাদ, সেটা এখনো স্পষ্ট নয়। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের দামেস্ক দখলের ঠিক পরের দৃশ্য এটি। রাজধানীর দার আল শিফা হাসপাতালে টাঙিয়ে রাখা আসাদের ছবির প্রতি ক্ষোভ ঝাড়ছেন এক সাধারণ সিরীয় নাগরিক। রোববার ভোরে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস দামেস্কে প্রবেশের পর থেকেই আনন্দে ভাসছেন সিরীয়রা। সেনা বিদ্রোহীদের লড়াইয়ে বাস্তুচ্যুতরাও ঘরে ফিরছেন একে একে। 24 বছরের স্বৈরশাসনের পতনে বাঁধ ভাঙা আনন্দ তাদের মাঝে। অদ্ভুত এক প্রশান্তি পাচ্ছি। কখনো ভাবিনি ঘুম থেকে উঠে এমন সকালও দেখব। গণতন্ত্র ও স্বাধীনতার নামে অর্ধশত বছরের বেশি সময় ধরে নিরীহ মানুষ হত্যা করেছেন বাশার, আজ তার পতন হলো। এত বছরের বয়ে বেড়ানো বোঝা যেন নেমে গেল। আজ দামেস্ক সহ গোটা দেশ স্বৈরশাসন থেকে মুক্ত। সিরিয়াকে আরো শক্তিশালী বানাবো আমরা। আল্লাহ সিরিয়ার মঙ্গল করুক। বৃহস্পতি ও শুক্রবার কৌশলগত গুরুত্বপূর্ণ 2 শহর হামা ও হোমসের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শাম। রোববার ভোরে একদম বিনা বাধাতেই দখল করে রাজধানী দামেস্ক। তাদের অপ্রতিরোধ্য বাধার মুখে পিছু হটতে বাধ্য হয় সিরীয় সেনারা। বাশারের 2 যুগের রাজত্বের অবসানে সিরিয়ায় নতুন যুগের সূচনা হয়েছে বলে দাবি হায়াত তাহরির আল শামের। স্বৈরাচার আসাদের পতন হয়েছে, সিরিয়া মুক্ত হয়েছে। বিনা অপরাধে যাদের বন্দী করে রেখেছিল তাদের কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। মুজাহিদ ভাই বোনদের অনুরোধ করব, দেশের সম্পদের রক্ষণাবেক্ষণ করুন। আল্লাহ সিরিয়ার সহায় হন। বাশার আল আসাদ পালালেও দেশ না ছাড়ার ঘোষণা দিয়েছেন সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি। এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, জনগণের বাছাইকৃত প্রতিনিধিদের সাথে এক হয়ে কাজ করবেন। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। সিরিয়ায় বিদ্রোহীদের দাপটে তৈরি অস্থিরতায় রাজনৈতিক পথ পরিবর্তনের প্রত্যাশা করছিলেন অনেকেই। তবে তা যে এত দ্রুত হতে পারে তা কেউ ভাবেনি। বিদেশি শক্তির মদদ নাকি অভ্যন্তরীণ কোন্দল, কোন কোন ইস্যু কাজ করেছে এর পেছনে? একদিকে নিজ নিজ ফ্রন্টে ব্যস্ত মিত্র রাশিয়া, ইরান, অন্যদিকে বিদ্রোহীদের নজিরবিহীন অগ্রযাত্রার মুখেও প্রায় নিষ্ক্রিয় ছিল সিরিয়ার সেনারা, যা বাশার আল আসাদের পতন ত্বরান্বিত করেছে। বিদ্রোহীদের মাত্র 11 দিনের অভিযানে তাসের ঘরের মতো ভেঙে পড়ল আসাদ পরিবারের 5 দশকের সাম্রাজ্য। এইচটিএস গোষ্ঠীর উত্থান নিয়ে আলোচনা শুরু হতে না হতেই পতন হলো বাশার আল আসাদ প্রশাসনের 2 যুগের শাসনের।
আরব বসন্তের ঢেউ মোকাবেলা করে যেভাবে টিকে গিয়েছিলেন, এবারও সেই পথে হাঁটবেন বাশার, এমন ধারণা ছিল অনেকের। ভাবা হয়েছিল রাশিয়া, ইরান সহ মিত্র গোষ্ঠীগুলোর সহায়তায় বিদ্রোহী দমনের ছক কষে ফেলবেন তিনি। গদি টেকাতে সর্বোচ্চ কঠোর হবেন বলেও মনে করা হয়েছিল। তবে ঘটনা অনেকটা উল্টো হয়েছে। বিভক্ত সিরিয়ায় শেষ মুহূর্তে যেন একা হয়ে পড়েছিলেন বাশার। নিজ নিজ ফ্রন্টে শত্রু মোকাবেলায় ব্যস্ত মিত্র রাশিয়া, ইরান। মস্কো বিমান হামলা চালালেও সীমিত ছিল পরিধি। ইরান সমর্থিত হিজবুল্লাহ হাত গুটিয়ে নিয়েছে আগেই। বাকি থাকলো নিজ সেনাবাহিনী। তবে অপ্রতিরোধ্য হয়ে পড়া এইচটিএস যোদ্ধাদের সামনে দাঁড়াতেই পারেনি বাশারের সেনারা। একের পর এক এলাকা থেকে পিছু হটেছে তারা। বেশিরভাগ অঞ্চলে একরকম বিনা বাধায় দখলে নেয় বিদ্রোহীরা। এর পেছনে অভ্যন্তরীণ ইস্যুও জড়িত বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে সিরীয় সেনাবাহিনীতে অসন্তোষের খবর শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। র্যাঙ্ক নিয়ে বৈষম্য, স্বল্প বেতন, বাশার ঘনিষ্ঠদের বিশেষ সুযোগ সুবিধা সহ নানা অভিযোগ ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যদের। তারই জেরে বাশারের গদি রক্ষায় আগ্রহ দেখায়নি বেশিরভাগ সেনা, এমন ধারণা করছেন কেউ কেউ। প্রেসিডেন্ট বাশারের পতনের পরপরই প্রধানমন্ত্রী গাজী আল জালালের বিদ্রোহীদের সাথে হাত মেলানো জন্ম দিয়েছে প্রশ্ন। তবে কি প্রশাসনের ভেতরেই দানা বেঁধেছিল বাশারের পতনের বীজ? ডরথি তাসরিন, যমুনা নিউজ। সিরিয়ায় রক্তপাতের ইতিহাস বহু পুরনো। শাসক হিসেবে বাবা হাফিজ আল আসাদের দেখানো নিষ্ঠুরতার পথে হেঁটেছেন ছেলে বাশার আল আসাদও। আরব বসন্তের ঢেউ পাড়ি দিয়েও ক্ষমতায় টিকে থাকতে সর্বোচ্চ কঠোর হয়েছেন তিনি। আর সিরিয়াকে পরিণত করেছেন বৈশ্বিক দাবার গতিতে, যার ফলাফল এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ। আরব বসন্তের ঢেউয়ে 2011 সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে সিরিয়াতেও শুরু হয় বিক্ষোভ। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর দেরাতে শুরু হওয়া সে আন্দোলন ছড়িয়ে পড়ে দেশব্যাপী। বিক্ষোভ দমাতে চরম নিষ্ঠুরতা দেখায় আসাদ বাহিনী। নির্বিচারে করা হয় গুলি, নিহত হয় হাজার হাজার মানুষ। সরকারের দমন পীড়ন আর নিষ্ঠুরতা থেকে বাঁচতে হাতে বন্দুক তুলে নেয় সাধারণ মানুষ। যোগ দেয় আসাদ সরকারের একপেশে নীতির কারণে অবহেলিত বঞ্চিত সেনা সদস্যরাও। শুরু হয় গৃহযুদ্ধ। অস্থিরতার সুযোগে ধীরে ধীরে উত্থান হতে শুরু করে বিদেশি মদতপুষ্ট বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর। এসব জঙ্গি গোষ্ঠীর কাছে একের পর এক এলাকা হারাতে থাকে আসাদ বাহিনী। 2014 সালে রাক্কা দখলের মধ্য দিয়ে শুরু হয় আইএসের দোর্দণ্ড প্রতাপ। সে বছরই জঙ্গি দমনে স্থানীয় কুর্দি বাহিনীর সাথে জোট করে যুক্তরাষ্ট্র। আগে থেকেই সক্রিয় ছিল তুরস্ক সমর্থিত কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীও। এ সময় আসাদ বাহিনীকে শক্তি যোগাতে পাশে দাঁড়ায় দুই প্রভাবশালী রাশিয়া ও ইরান। সব মিলিয়ে গোটা দেশই যেন হয়ে ওঠে রণক্ষেত্র। শুধু সিরীয় সরকারের বিরুদ্ধেই লড়াই সংঘাত নয়, একে অপরের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে বিদ্রোহী গোষ্ঠীগুলো। সিরিয়ার গৃহযুদ্ধের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি বছর 2017। সে বছর কুর্দিদের সহায়তায় আইএসকে বিতাড়িত করে মার্কিন নেতৃত্বাধীন জোট। এরপরও অবশ্য চলে নানামুখী লড়াই। দীর্ঘ 7 বছর রক্তপাতের পর 2018 সালে রাশিয়া তুরস্কের মধ্যস্থতায় হয় একটি চুক্তি। উত্তর পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টলাইনে বন্ধ হয় সংঘাত। পরের বছর মস্কোর নেতৃত্বে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে অভিযান শুরু করে বাশার বাহিনী। ঘটে বহু প্রাণহানি। বাস্তুচ্যুত হয় 10 লাখের বেশি বেসামরিক নাগরিক। হাজার হাজার সেনা পাঠায় প্রতিদ্বন্দ্বী আঙ্কারা। বাস্তুচ্যুত হয় 10 লাখের বেশি বেসামরিক নাগরিক। হাজার হাজার সেনা পাঠায় প্রতিদ্বন্দ্বী আঙ্কারা। 3 মাস তুমুল লড়াইয়ের পর 2020-এর মার্চে হয় অস্ত্রবিরতি। পরের কয়েক বছর মোটামুটি শান্তই ছিল সিরিয়া। গেল 27 নভেম্বর আবার মাথাচাড়া দিয়ে ওঠে বিদ্রোহীরা, যার ফলাফল বাশার আল আসাদের পতন। ইফাদারা খন্দকার, যমুনা নিউজ। বাংলাদেশ নিয়ে ফেসবুকে বিভ্রান্তিমূলক অপপ্রচার ঠেকাতে মেটাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মেটার মানবাধিকার নীতি বিষয়ক পরিচালক মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করলে এই আহ্বান জানানো হয়। ডক্টর ইউনূস বলেছেন, ব্যাপক হারে বিভ্রান্তিমূলক প্রচারণা চলছে। বাংলাদেশে
ভুক্তভোগী হচ্ছে এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করতেই কিছু দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। মেটা পরিচালক সিসন্স প্রধান উপদেষ্টাকে মেটার মানবাধিকার নীতি ব্যাখ্যা করে বলেন, তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে, তারা এজন্য সতর্ক। আর প্রধান উপদেষ্টা মেটাকে তরুণ উদ্যোক্তাদের জন্য প্রযুক্তিকে আরও সহজ করার আহ্বান জানান। পরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে জানিয়েছেন, শেখ হাসিনার হেট স্পিচ তদারকির জন্য মেটা পর্যবেক্ষণ করবে। এছাড়াও আওয়ামী লীগের যেসব পেজ থেকে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, মেটা তা দেখে পদক্ষেপ নেবে। মেটার এখানে থার্ড পার্টি আছে যারা মেটার হয়ে ইনভেস্টিগেট করে, ঠিক আছে, তারা দেখছে যে কোথা থেকে সোর্স অফ মিস ইনফরমেশন কোথা থেকে হয়। আগের গভর্নমেন্ট যেটা করতো সেটা হচ্ছে যে তারা যারা ভালো ইউটিউবার, যারা ভালো ফেসবুকে কমেন্ট করছে কিন্তু তাদের ওয়াইড ফলোইং আছে, তার এগেইনস্টেও তারা অ্যাকশনে যেত। মেটার কাছে এক ধরনের ট্রাস্টের বিষয়টা এখানে আছে। ভারতীয় হাইকমিশন অভিমুখে যৌথ প্রতিবাদী পদযাত্রা করেছে বিএনপির 3 অঙ্গ সংগঠন। পুলিশি বাধার পর প্রতিনিধি দল স্মারকলিপি দিয়েছে হাইকমিশনে, যেখানে বলা হয়েছে ভারতের নিরাপদ আশ্রয়ে থেকে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চক্রান্ত করছে শেখ হাসিনা, আর সেই সাথে পতিত সরকারের পুনর্বাসনে চক্রান্ত করছে ভারতের অতি উগ্রবাদী গোষ্ঠী ও কিছু মিডিয়া। সমতা বজায় রেখে শ্রদ্ধাশীল সম্পর্ক রক্ষায় ভারত সরকারের ভূমিকা প্রত্যাশা করা হয় এই পদযাত্রা থেকে। বিএনপির 3 গুরুত্বপূর্ণ তরুণ সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে এই যৌথ পদযাত্রা শুরু হয় বেলা 11টার পর। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, রামপুরা হয়ে এগুতে থাকে প্রতিবাদের এই মিছিল। ভারতীয় আগ্রাসনের অভিযোগে এই পদযাত্রায় যোগ দেয়া বিপুল সংখ্যক নেতাকর্মীর গন্তব্য ছিল নতুন বাজার এলাকায় ভারতীয় দূতাবাস। প্রতিনিধি আসলে তারা সে প্রতিনিধিকে রামপুরা ব্রিজের কাছে এসে পুলিশের বাধার মুখে পড়ে পদযাত্রা। এরপর শান্তিপূর্ণ কর্মসূচি থেকে বিএনপির 3 অঙ্গ সংগঠনের 6 নেতা রওনা হন স্মারকলিপি নিয়ে ভারতীয় হাইকমিশনে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য তারা চেষ্টা করছে, এগুলো যাতে ভবিষ্যতে বন্ধ হয়, এরকম উস্কানিমূলক বক্তব্য যাতে আর না দেয়, এবং প্রতিবেশী হিসাবে ভারতকে আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু অবন্ধুসুলভ আচরণ থেকে তারা যাতে বিরত থাকে। বাংলাদেশি পতাকাকে তারা অবমাননা করেছিল, বাংলাদেশি যে আমাদের রাষ্ট্রদূতরা রয়েছে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তারা কক্ষ থেকে বের করে দিয়েছিল। যেটি ভিয়েনা কনভেনশন 1961-এর সুস্পষ্ট লঙ্ঘন 26 দ্বারাই, সেটি আমরা এখানে আমাদের স্মারকলিপিতে সেটি আমরা বলার চেষ্টা করেছি। এর আগে পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেন নেতৃবৃন্দ। অভিযোগ করেন শেখ হাসিনাকে খুশি করতে বাংলাদেশ ঘিরে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে ভারত। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এই ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মী সর্বাত্মকভাবে প্রস্তুত হয়েছে। অশান্ত করার জন্য বিভিন্ন তাদের যে মিশন, সেই মিশন বাস্তবায়ন করার চেষ্টা করছে। আমরা ভারতের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আমরা বন্ধু রাষ্ট্র চাই, প্রভুত্ব সুলভ মনোভাব পোষণ করলে আমরা বরদাস্ত করব না। শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে বন্দী এবং কৃতদাস করে রেখেছিল। জনগণের প্রবল স্রোতের কাছে হাসিনা পালিয়ে গেলেন। সেই হাসিনাকে ফেরানোর জন্য ভারতের শাসক শ্রেণী যা করছেন সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার এই কর্মসূচি থেকে নেতৃবৃন্দ হুঁশিয়ার করেন, সম্প্রীতির বাংলাদেশে যে কোনো উস্কানিতে অস্থিরতা সৃষ্টি প্রতিরোধ করা হবে। বিগত 3 জাতীয় সংসদ নির্বাচনে পতিত সরকারকে সহযোগিতার সমর্থনের অভিযোগ বেশ পুরনো। সাম্প্রতিক সময়েও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করছে, সেই অভিযোগ উঠছে ভীষণভাবে। বিএনপির 3 অঙ্গ সংগঠনের এই প্রতিবাদী পদযাত্রা থেকে দলটি বলছে, বিএনপি বরাবরই ভারতের সঙ্গে কিংবা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, কিন্তু কোনো ধরনের আগ্রাসী মনোভাব মেনে নেবে না বাংলাদেশ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতায় গেলে সর্বদলীয় সরকার গঠন করবে বিএনপি বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিভাগীয় কর্মশালায় তিনি বলেছেন, বিএনপির প্রতি মানুষের যে আস্থা তা ধরে রাখতে হবে, আর সরকার গঠনের সুযোগ পেলে
জুলাই আগস্ট সহ গত 15 বছরে শহীদদের স্মরণে স্থাপনা নির্মাণ ও সহায়তার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিএনপির বিভাগীয় কর্মশালার আয়োজন করা হয় ঢাকা, বরিশাল ও রংপুরে। এতে যোগ দেন জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতাকর্মীরা। কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা সব জায়গায় বিভেদের মাধ্যমে ভারসাম্য নষ্ট করে গেছেন। সব জায়গায় বিভেদ তৈরি করে সমাজের ব্যালেন্স, দেশের ব্যালেন্সটাকে নষ্ট করে দিয়েছিল। বিএনপি একা পারবে না, আমাদেরকে পারতে হলে সবাইকে সাথে নিয়ে করতে হবে। সেজন্যই কিন্তু আমরা জাতীয় সরকারের কথা বলেছি। আমরা আন্দোলনরত যেই দলগুলো ছিলাম একসাথে আমরা আন্দোলন করেছি। আমরা চাই সকল দলকে নিয়ে এমন একটি সরকার গঠন করতে যেখানে সব মানুষ তাদের মতামত রাখতে পারবেন এবং সকলে মিলে কাজ করতে পারবেন। সরকার গঠনের সুযোগ পেলে জুলাই, আগস্ট সহ গত 15 বছরে শহীদদের স্মরণে নির্মাণ করা হবে স্থাপনা। একই সাথে শহীদ পরিবার যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রীয়ভাবে পাবে সহায়তা। আমরা দেশের উন্নয়নের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনা তৈরি করব রাষ্ট্রের পক্ষ থেকে। আমাদের ইচ্ছা আছে এই স্থাপনাগুলো সেই এলাকার কোনো নেতাকর্মী মানুষ শহীদ হয়ে থাকলে আমরা তার নামে এই স্থাপনাটা দিব। জনগণের প্রত্যাশিত নয় এমন কাজ থেকে কর্মীদের বিরত থাকার নির্দেশ দেন তারেক রহমান। সত্যিই যদি আপনার দেশের মানুষের প্রতি কোনো কর্তব্যবোধ থাকে, প্রিয় সহকর্মীবৃন্দ, আপনি, আমি, আমাদের অধীনস্থ যত নেতাকর্মী আছে, আসুন আমরা সকলে মিলে জনগণের প্রত্যাশা নয় এমন কাজগুলো করা থেকে আমরা বিরত থাকি, বিরত রাখার চেষ্টা করি আমাদের মধ্যে যারা বিভ্রান্ত হচ্ছেন। নির্বাচনের আগে দল মত নির্বিশেষে সবাইকে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ করতে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। চেষ্টা করব সকলকে ঐক্যবদ্ধ করার জন্য। আমিন বাবু, যমুনা নিউজ। 5 আগস্টের পর ঢাকা দিল্লি সম্পর্কে যে গুণগত পরিবর্তন তা মেনে নিয়েই সম্পর্ক এগিয়ে নিতে ভারতকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে সার্ক জার্নালিস্ট ফোরাম আয়োজিত সেমিনারে উপদেষ্টা বলেছেন, চলমান সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই দেশের অর্থনীতি। দ্বিপাক্ষিক এই সংকট নিরসনেও সার্কের কার্যক্রম জোরদার করার তাগিদ ছিল পররাষ্ট্র উপদেষ্টার। সার্ক জার্নালিস্ট ফোরাম আয়োজিত এই সেমিনারে মূলত আঞ্চলিক এই সংস্থার স্থবিরতা ও আগামীর চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন বক্তারা। একত্রে যদি আমরা একে অপরের সাথে সহযোগিতা না করি। এ সময় বিএনপি নেতারা ব্যবসা বাণিজ্যের স্বার্থেই সার্ককে গতিশীল করার উপর জোর দেন। এছাড়াও পুরো দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতেও সবাইকে আহ্বান জানান আব্দুল্লাহ ওয়াল মিন্টু। ব্যবসা বাণিজ্য এবং নিজেদের সমৃদ্ধির জন্য আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের এই সার্ককে কার্যকর রাখতে হবে, কার্যকর করতে হবে। আমরা যদি গরিব রাষ্ট্র থেকে, উন্নয়নশীল থেকে যদি আমরা উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই, তাহলে আঞ্চলিক সহযোগিতা, আঞ্চলিক বাণিজ্য অর্থাৎ আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য বাড়ানো আমাদের জন্য একটা জরুরি বিষয়। পররাষ্ট্র উপদেষ্টাও জোর দেন সার্কের কার্যক্রম পুনরায় শুরু করার উপর। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ ভারত চলমান সংকটে কোনো দেশই যে লাভবান হচ্ছে না তাও স্মরণ করিয়ে দেন তৌহিদ হোসেন। গত 2-3 মাস যাবত যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক, সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে? শুধু বাংলাদেশকে এফেক্ট করছে না, এত বড় অর্থনৈতিক দেশ ভারত, তাকেও কিন্তু এফেক্ট করছে। পরিমাণটা হয়তো প্রপোর্শনালি হয়তো অত বেশি না, কিন্তু এফেক্ট কিন্তু করছে। আপনি কলকাতার অর্থনীতি, পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এটার কারণে। এটা আমরা আশা করব যে এই অচলাবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো। উপদেষ্টা বলেন, বাংলাদেশ ভারত সম্পর্কে গুণগত পরিবর্তন হয়েছে, তা মেনে না নিতে পারলে জটিলতা কাটবে না। প্রথমে স্বীকার করতে হবে যে 5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। এটা আমি সেই সূত্রেই কিন্তু আমি প্রপোজ করেছিলাম প্রথমে যে আমাদের যে মেকানিজম আছে ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন, আমরা এটা শুরু করি এবং এটা আমরা শুরু করছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও সার্ককে শক্তিশালী সংগঠন হিসেবে দেখতে চান বলেও জানান তৌহিদ হোসেন। আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা সামনে আসলেই সার্ককে রিজুমিনেট আবার করা যায় কিনা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সম্পর্কের নানামুখী টানাপোড়েনের মধ্যেই আগামীকাল সংক্ষিপ্ত সফরে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বিশ্লেষকরা বলছেন, এই সুযোগে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করতে হবে ভারতের কাছে।
ঢাকা দিল্লি সম্পর্ক এখন থেকে সমতা, ন্যায্যতা, মর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতেই হতে হবে। আর বাংলাদেশের এই অবস্থান আগামীকালের বৈঠকে স্পষ্ট করবে সরকার। কেবল সরকার বা বিশেষ কোনো দল নয়, প্রতিবেশী দুই দেশের মানুষের সম্পর্ক টেকসই করার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। কেবল সরকার বা বিশেষ কোনো দল নয়, প্রতিবেশী দুই দেশের মানুষের সম্পর্ক টেকসই করার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। বাকিটা জানাবেন সহকর্মী মাহফুজ মিশু। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ নিয়ে ভারতীয় কিছু গণমাধ্যমের অপপ্রচার চলছে বেশ কিছুদিন ধরেই। ঢাকা দিল্লি এমন টানাপোড়েনে ঘি ঢালে আগরতলায় বাংলাদেশ মিশনে দিনে দুপুরে হামলা ও জাতীয় পতাকা অবমাননার ঘটনা। তারপর ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবসহ নানা ঘটনায় ফের আলোচনায় বাংলাদেশ ভারত সম্পর্ক। এরই মধ্যে ঢাকায় ভারতীয় হাইকমিশনের স্মারকলিপি, দিল্লিতেও ঘোষণা হয়েছে বাংলাদেশ মিশন ঘেরাও কর্মসূচি। এসবের মধ্যেই শুক্রবার আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে পঞ্চগড় সীমান্তে জীবন গেছে আরও এক বাংলাদেশির। এসব অস্থিরতার মধ্যে সোমবার ঢাকায় হচ্ছে বাংলাদেশ ভারত ফরেন অফিস কনসালটেশন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির সাথে বৈঠকে নেতৃত্ব দিবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। পরে দেখা করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথেও। এসব বৈঠকে বাংলাদেশের মানুষের অবস্থান ভারতের কাছে স্পষ্ট করার তাগিদ বিশ্লেষকদের। ভারতে যখন কোনো রাজনৈতিক পরিবর্তনগুলো হয় সেগুলোকে কিন্তু আমরা মেনে নিই। সে এখানে যখন বাংলাদেশে হয় সেটা ভারত সরকারেরও মেনে নেওয়া উচিত এবং বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা সেগুলোকে শ্রদ্ধা করা দরকার। সেটা একটা বড় বার্তা ভারতের কাছে যাওয়া উচিত। এবং বাংলাদেশের সাথে ভারতের একটা বহুমাত্রিক সম্পর্ক এবং সেটাকে একটা জায়গায় কুক্ষিগত করে রাখলে এটা ভারতের জন্য যেমন ফলপ্রসূ না, বাংলাদেশের জন্য তেমন না। তাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে আমাদের সাথে সম্পর্ক ভালো হতে হলে আমাদের সকল ব্যাপারেই উই হ্যাভ টু বি ইন এ লেভেল প্লেইং গ্রাউন্ড। আমাদের মধ্যে একটা মিউচুয়াল ইন্টারেস্ট থাকতে হবে। তাদের যে ধারণা গত 15 বছর হয়েছে বাংলাদেশের কাছে যেটাই পাবে সেটাই চাইবে, সেটাই পাবে, সেটা হবে না। এই সম্পর্কটা হবে গিভ অ্যান্ড টেক। দুই দেশ যাতে বেনিফিটেড হয় সেই সম্পর্কের দিকে আমরা এগিয়ে যাব। 5 আগস্টের পট পরিবর্তনের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে প্রথম ঢাকা সফর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও সাক্ষাৎ হবে ভারতের এই শীর্ষ কূটনীতিকের। সেখানে প্রতিবেশী দেশকে কি বার্তা দেবেন সরকার প্রধান? আমরা একটা সভারেন কান্ট্রি, ইন্ডিপেন্ডেন্ট ন্যাশন, তারাও একটা ইন্ডিপেন্ডেন্ট। আমাদের একটা হিস্টোরিক্যাল টাই আছে, লিঙ্গুইস্টিক টাই আছে, পিপল টু পিপল কানেকশন আছে। তো আমরা এই পুরো সবগুলোকে বিবেচনা করে আমরা একটা মর্যাদাপূর্ণ সম্পর্ক যাই, যেটা অবশ্য ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। বাংলাদেশের প্রত্যাশা এই সফরের মধ্য দিয়ে চলমান টানাপোড়েন সমাধানের পথ খুলবে, সহজ হতে পারে আগামীর পথ চলাও। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ভারতের সাথে সম্পর্ক আরও ভালো হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেছেন, দুই দেশের মানুষ উপকৃত হয় এমনভাবেই সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ। এছাড়াও সয়াবিন তেলের দাম সহ নানা ইস্যুতেও কথা বলেন শফিকুল আলম। আমরা মনে করছি না যে বাজারে কোনো ক্রাইসিস আছে সয়াবিন তেলের। যথেষ্ট সয়াবিন তেল আছে। আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করতে চাই। তাকে এই যে তার আমলে যে ম্যাস মার্ডার হলো, উনি জুলাই আগস্টে যে 1500 উপরে মানুষের যে হত্যাত্মক মূল নির্দেশদাতা তিনি। অবৈধভাবে বাংলাদেশে অবস্থান ও কর্মরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের অনুরোধ জানিয়ে জারি করা হয়েছে সতর্কীকরণ বিজ্ঞপ্তি। আর সেই সাথে অবৈধভাবে অবস্থানের জন্য প্রতিদিনের জরিমানার হার 3 থেকে 10 গুণ বাড়িয়ে পরিপত্র জারি করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, কোনো বিদেশিকে বাংলাদেশে অবৈধভাবে থাকতে দেয়া হবে না। বড়দিন ও 31st নাইট উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সীমান্তে সতর্ক অবস্থায় আছে বিজিবি, কোনোভাবেই অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না।
বাংলাদেশে প্রায় 10 লাখ বিদেশি কর্মরত বা অবস্থান করছেন বলে ধারণা করা হয়। এর মধ্যে ভারত, চীন, মিয়ানমার ও আফ্রিকার নাগরিকদের সংখ্যাই বেশি। এ সংক্রান্ত সঠিক কোনো তথ্য নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তবে মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অবৈধ অভিবাসনের অভিযোগে 304 জন ভারতীয় নাগরিক বন্দী আছে বাংলাদেশের কারাগারে। এ অবস্থায় বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনুরোধ জানানো হয়েছে বৈধতা অর্জনের, এজন্য দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র, অন্যথায় মুখোমুখি হতে হবে আইনি ব্যবস্থার, গুনতে হবে জরিমানাও। অবৈধ অবস্থানের প্রথম 15 দিনে 1000 টাকা হারে জরিমানা দিতে হবে প্রতিদিন, এরপর থেকে দিতে হবে 2000 টাকা হারে, আর 90 দিনের বেশি হলে প্রতিদিনের জন্য গুনতে হবে 3000 টাকা জরিমানা। এরপর মামলারও মুখোমুখি হবে অবৈধ অবস্থানকারীরা। তবে 3 মাস ছাড় পাবেন বিদেশি শিক্ষার্থীরা, বেশি হলে জরিমানা দিতে হবে 3000 টাকা। অন্যদিকে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক বা বাংলাদেশি নাগরিকদের বিদেশি স্বামী স্ত্রীর অবৈধ অবস্থানের ক্ষেত্রে জরিমানা দিতে হবে না। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোনো দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। আমরা প্রথমে আগে লিস্টটা পাই, পেয়ে তারপর আবার আমরা কত দিনের মধ্যে করব এটা আপনাদের জানাবো। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কোনো দেশকে টার্গেট করে বিদেশিদের অবৈধ অবস্থানের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। এ সময় সীমান্তে হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন তিনি। জানান, সতর্ক অবস্থানে আছে বিজিবি। বর্ডারে কোনো অবৈধ অনুপ্রবেশ কোথাও এবং কোনো সময় বরদাস্ত করা হবে না। সীমান্ত পুরাই অ্যালার্ট। ওই ওরা শুধু সিলেটে নয়, বেনাপোল এবং অন্যান্য ইসেও তারা কী করছে, এইটার কিন্তু প্রতি উত্তর আপনারাই সবচেয়ে বেশি দিতে পারেন। আপনারা সত্যি খবরটা প্রকাশ করে দেন, তাদের যে মিথ্যা যে খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে। বড়দিন ও 31st নাইট উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, 31st নাইটে সব মদের বার বন্ধ থাকবে। 31st নাইট আমরা বলি, ওই সময় আমাদের অনেক সময় কিছু আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে একটু উচ্ছৃঙ্খলতা দেখা দেয় এবং অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি টানি খায়, এইগুলিও আপনারা একটু নিষেধ করতে পারেন। আমাদের যে নর্মাল বারগুলি আছে এগুলি আমরা বন্ধ রাখবো। উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, 31st নাইটের শৃঙ্খলার স্বার্থে সব ধরনের আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধ থাকবে। রাজধানীতে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এটা আমাদের ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু এই আতশবাজি ফানুস এইগুলি কিন্তু কোনোটাই অ্যালাউড না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সীমান্তে বিএসএফ কিছু করলে তা প্রতিহত করতে বিজিবি প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে পিলখানায় বিজিবির পক্ষ থেকে জুলাই বিপ্লবে আহতদের পুনর্বাসন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন উপদেষ্টা। এ সময় 5 আগস্টের পরে ক্যান্টনমেন্টে অবস্থান করা 626 জন ফ্যাসিস্টের সহযোগী কিভাবে সীমান্ত পার হয়ে ভারতে গেল তা স্পষ্ট করার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। দ্রুততম সময়ে পিলখানা হত্যাকাণ্ড মামলার নিষ্পত্তি দাবি করেন তিনি। অনুষ্ঠানে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন, গণহত্যার আসামি হিসেবেই কেবল বাংলাদেশে আসতে পারবে শেখ হাসিনা। অনুষ্ঠানে আরও কথা বলেন বিজিবির ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও বিশিষ্ট চিন্তক ফরহাদ মাজহার। ভারতের জনগণ যেমন ধরেন করছে, কি বলে প্রসেশন করছে, ওই ক্ষেত্রে তো আর বিজিবি প্রসেশন করবে না, ওই ক্ষেত্রে প্রসেশন করবে না আপনারা, বাংলাদেশ জনগণ করবে। আর যদি বিএসএফ এর থেকে কোনো ধরনের উত্তেজনা বা অন্যরকম কোনো কিছু হয়, ওটার প্রতিকার করবে হলো বিজিবি। আপনার কি মানে তেমনই নির্দেশনা আছে? ওই রকমই নির্দেশনা আছে, ওই রকমই নির্দেশনা আছে, ওই রকমই নির্দেশনা আছে, প্রস্তুতিও আছে এবং ওই ধরনের প্রস্তুতিও আছে। জুলাই আগস্টে পুলিশের ভূমিকা সঠিক ছিল না বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্রাইবের কার্যনির্বাহী কমিটির সাথে বৈঠকে তিনি বলেছেন, জুলাই আন্দোলনে এত লোকের মৃত্যু হওয়ার কথা নয়, এতে ভারী অস্ত্র ব্যবহার করা ঠিক হয়নি। মামলা এবং গ্রেপ্তার বাণিজ্য কিছু পুলিশ সদস্য এতে জড়িত বলেও স্বীকার করেন তিনি। এছাড়াও ডিএমপি কমিশনার বলেছেন, গণমামলায় গণ আসামি থাকবে না, যেসব বাদী মামলা বাণিজ্য করছেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হবে। হবিগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে তুমুল সংঘর্ষে জড়ালো হবিগঞ্জের বাহুবলবাসী। 4 গ্রামের মানুষের মধ্যে প্রায় 3 ঘন্টা ধরে এই সংঘর্ষ চলে। এ সময় বেশ কয়েকটি দোকানে অগ্নিসংযোগ এবং লুটপাটের অভিযোগ ওঠে। পুলিশ সহ শতাধিক মানুষ আহত হয়েছেন।
হবিগঞ্জ বাহুবলের মৌচাক এলাকা। স্থানীয়দের সকালটাই শুরু হয় সংঘর্ষের মধ্য দিয়ে। দুই গ্রামের মানুষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ আর হামলায় রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। দেশীয় অস্ত্রের পাশাপাশি চলতে থাকে ইটপাটকেল নিক্ষেপ, যে যার মতো একে অপরকে ঘায়েল করার চেষ্টা। অথচ তুমুল এই সংঘর্ষের সূত্রপাত মাত্র 5 টাকা নিয়ে। প্রত্যক্ষদর্শীরা জানায় অতিরিক্ত 5 টাকা ভাড়া নিয়ে সাতপাড়িয়া গ্রামের এক যাত্রীর সাথে কথা কাটাকাটি হয় কবিরপুরের এক অটোরিকশা চালকের। এরপর শুরু হয় হাতাহাতি, মারামারি। খবরটি ছড়িয়ে পড়লে সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। পরে কবিরপুরের পাশে অবস্থান নেয় ভেড়াখাল গ্রাম, আর সাতপাড়িয়ার সমর্থনে সংঘর্ষে নামে বহরুয়া গ্রামের বাসিন্দারা। সাতপাড়িয়া এবং কবিরপুর গ্রামের একটা ভাড়া সংক্রান্ত টমটম্বা অটোরিকশার ভাড়া সংক্রান্ত কথা কাটাকাটি নিয়ে এই বিষয় নিয়ে একটা টমটম নিয়ে গেছি সাতপাড়িয়ার ভিতরে যাওয়ার পরে ভাড়া নিয়ে কথা কাটাকাটি লেগিয়া এখানে তারা দুই অপক্ষই মতো হয়েছে মারামারি করছে। 3টা গাড়ির মাঝে টেনে দেখে যায় 8 লক্ষ টাকা। আমার মাইনে ধরে প্রায় 3 ঘন্টার মতো চলে সংঘর্ষ। এর মধ্যে পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি দোকান, ব্যবসা প্রতিষ্ঠান। হামলা ভাঙচুরের পাশাপাশি অভিযোগ ওঠে লুটপাটের। সংঘর্ষে পুলিশসহ আহতদের সদর ও বাহুবল হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনা সদস্যরা। সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। রাস্তার দক্ষিণ পার আর রাস্তার উত্তর পার, এদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ছোটোখাটো মানুষজন জড়ো হয়, তারপরে রাস্তাটা বন্ধ ছিল। আমরা সেনাবাহিনীর সহায়তায়, পুলিশ সার্বক্ষণিক ছিল। সংঘর্ষ চলাকালীন বন্ধ থাকে ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলাচল। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। লালমনিরহাটে শ্রমিকদের 2 গ্রুপের সংঘর্ষে সাংবাদিক, পুলিশ সহ অন্তত 10 জন আহত হয়েছেন। দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটেছে এবং পুলিশ জানিয়েছে জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পুরনো রেজিস্ট্রেশন নাম্বার বহাল রাখার দাবিতে মিছিল বের করে এক পক্ষ। এ সময় একই সংগঠনের নতুন রেজিস্ট্রেশন পাওয়ার প্রক্রিয়া নিয়ে সমাবেশ করছিল অপর পক্ষ। পরে শ্রমিক নেতা বাবুলের নেতৃত্বে এই মিছিলটি বাস টার্মিনালে পৌঁছালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। প্রথমে ইটপাটকেল, পরবর্তীতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এতে আহত হয় পুলিশ, সাংবাদিক সহ 10 জন। পলাতক সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন কিনা এমন প্রশ্নের মুখে হোঁচট খেলেন দেশটির এক কূটনীতিক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দ্বিধা দ্বন্দ্বেই পড়ে যান তিনি। এর আগে আরব দেশগুলোতে বাশার আল আসাদের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে বেশ তৎপর ভূমিকা পালন করবে সংযুক্ত আরব আমিরাত। তাই জ্যেষ্ঠ কূটনীতিক আনোয়ার গার্গেশকে এমন প্রশ্ন করেন সাংবাদিকরা। শনিবার বিদ্রোহীদের দামেস্ক দখলের আগ মুহূর্তে সিরিয়ার ফ্লাইট রেকর্ড ট্র্যাক করে দেখা যায় দেশটি থেকে আমিরাতের পথে যাত্রা করেছে বেশ কয়েকটি বেসরকারি ফ্লাইট। তাই ধারণা করা হচ্ছে এর মধ্যে একটি বাশার আল আসাদের বিমান হতে পারে। চলমান সংঘাতে বিরতি দিয়ে সিরিয়ার সাধারণ জনগণের সাথে বিবাদ মেটানো উচিত ছিল আসাদ প্রশাসনের। বাশার আল আসাদের পতনের পরিপ্রেক্ষিতে এমন বিবৃতি দিয়েছে তুরস্ক। দোহায় চলমান একটি সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি আরো বলেছেন, গেল 13 বছর ধরে ভয়াবহ বিশৃঙ্খলা বিরাজ করছিল সিরিয়ায়। আজ থেকে নতুন রূপে দেখা যাবে দেশটিকে। 2016 সাল থেকে সিরিয়ায় চলমান সংঘাত কমানোয় যথাসাধ্য সহায়তা দিয়ে আসছে তুরস্ক। তবুও এই সুযোগ কাজে লাগিয়ে জনগণের সাথে ঐক্যবদ্ধ হয়নি বাশার আল আসাদ ও তার প্রশাসন। দীর্ঘ নিপীড়নের পর অবশেষে সিরিয়ার ভাগ্য নির্ধারণের ক্ষমতা পেল দেশটির সাধারণ মানুষ।